স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থেই ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে ছিল জুলাই আগস্টের আন্দোলন। এই অর্জন রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা। সভায় দেশের রাজনৈতিক ও নানা প্রেক্ষাপটে সাংবাদিক মাহফুজুল্লাহর বর্ণাঢ্য অবদান তুলে ধরেন বক্তারা। উঠে আসে নির্ভীক এই দেশপ্রেমিকের নানা গল্প। জায়গায় মাহফুজুল্লাহ ভাই ব্যতিক্রম ছিলেন। বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, রাজনৈতিক মানুষের স্বাধিকারের জন্য যে কোনো স্তরে মাহফুজুল্লাহ নামতে পারত। ওনার যে প্রতিটি বিষয়ের যে লেখনী, সে পলিটিক্যাল, আপনার পরিবেশ, এমনকি সংস্কৃতির ক্ষেত্রেও তার একটা বড় ধরনের চিন্তা ছিল। বাংলাদেশের সংস্কৃতিটা কি হওয়া উচিত সেটাও তার মাথায় ছিল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃতি করা হয়েছে। সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ তৈরি করার জন্য সবাই যেন কাজ করতে পারে। সাংবাদিক হিসেবে মাহফুজুল্লাহ শুধু লিখেই যাননি, সক্রিয় অংশগ্রহণ ছিল সবখানে, জানান বিএনপি মহাসচিব। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এখনই জামায়াত নেতা মাওলানা আজহারুল ইসলামকে মুক্তি না দিলে 3 কোটি জামায়াত কর্মী সমর্থককে জেলে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। লক্ষ্মীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক গণজমায়েতে আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যে দলের সবচেয়ে বেশি সংখ্যক শীর্ষ নেতাকে খুন করা হয়েছে তার নাম জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদ চলে গেলেও ফ্যাসিবাদের বোঝা এটিএম আজহারুল ইসলামের উপরে রয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রতিবাদ স্বরূপ 25শে ফেব্রুয়ারি নিজেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর অনুরোধ করবেন জামায়াতে আমির। আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাইরে থাকতে চাই না। আমি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো, আমাকে গ্রেপ্তার করুন এবং আমাকে কারাগারে পাঠান। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামাতে ইসলামীকে সরাসরিভাবে আক্রমণ করতে এই দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে এই 3 কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও গত 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় 8.9 টাকা, অথচ সরকার কেনে 12 টাকায়। শনিবার দুপুরে রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি BGMEA ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা 25 ডিগ্রির নিচে নামানো যাবে না। স্যুট পরে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকল ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত। বিদ্যুৎ খাতে সাবসিডি হচ্ছে 42,000 কোটি টাকা। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যদি সাবসিডি, এটা প্রতি হচ্ছে 3,000 কোটি টাকা। তো এই 3,000 কোটি টাকা তো অন্য জায়গায় দেওয়া যেত, শিক্ষায় খরচ করা যেত, স্বাস্থ্যে খরচ করা যেত, যেখানে এটা প্রয়োজন, আরো বেশি প্রয়োজন। এবং এরপরও এই যে 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়াই নাই। এই মুহূর্তে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব, নতুবা নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে বলে প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এই প্রতিবেদন প্রকাশ করেছে। আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ
উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে বলে সুপারিশে জানিয়েছে কমিশন। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর হবে বলে মনে করে কমিশন। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়েছে গ্যারেজ, সমিল, প্রাইভেট কার সহ বেশ কিছু দোকান। সব হারিয়ে নির্বাক ক্ষতিগ্রস্ত লোকজন। আগুনের সূত্রপাত সম্পর্কে স্পষ্ট কিছু না বলতে পারলেও ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন ভয়াবহ আকারে ছড়িয়েছে। এদিকে বনানীর করাইল বস্তিতেও আগুনে পুড়েছে বেশ কয়েক শখানেক বসতঘর। শুক্রবার রাত রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পাশের এলাকা দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের গ্যারেজ এবং সমিল সহ কয়েকটি দোকানে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট চেষ্টা চালায়, কিন্তু ততক্ষণে পুড়ে গিয়েছে 20টি গ্যারেজ ও 2টি সমিল। ক্ষতিগ্রস্তরা বলছেন, ছুটির দিন থাকায় তারা কেউই নিজ নিজ প্রতিষ্ঠানে ছিলেন না। পুড়ে ছাই হয়েছে তাদের সবকিছু। আমরা এই সময় মালিক সমিতির প্রোগ্রামে ছিলাম। যদি আমাদের প্রোগ্রামে না যাইতাম, আমরা সরজমিনে থাকতাম, আমরা সিলিন্ডার বাস্ট হলো আমাদের গ্যারেজে আমরা থাকতাম, আমরা বাই করার চেষ্টা করতাম। আমার ক্ষতিগ্রস্ত তো 2-2.5 কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সঠিক কারণ এখন স্পষ্ট নয় বলছে ফায়ার সার্ভিস। কেমিক্যালের ড্রাম হয়তো বাস্ট হয়েছে, এরকম আমরা একটা বিস্ফোরণের আওয়াজ পেয়েছি। আর ওটার কারণেই আপনার চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। 9টি ইউনিটে আমরা আগুন নিয়ন্ত্রণ দিয়েছি 2 ঘন্টার মধ্যে। একই রাতে বনানীর করাইল বস্তিতে আগুনে পুড়ে গিয়েছে শতাধিক ঘর, দোকান। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। খালি বাচ্চাদের ডালে বাইরেছি, জীবনটা বাঁচাইছি। আমার ঘর 23,000 টাকা চিনবালি নাই। এখানে আনুমানিক 400 ঘরের মতো, 97টা বাড়ি, দোকান পাট সব পুড়িয়ে গেছে, মাল সামানা কিছু নাই। দুপুর পর্যন্ত কারো সহায়তা না পাওয়ায় নিজেরাই ধ্বংসস্তূপ সরাতে কাজ করছে করাইলবাসী। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। অমর একুশে বই মেলার খবর জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি, আজ 22শে ফেব্রুয়ারি। কেমন অবস্থা দেখছেন সমাগম, কেমন দেখছেন ক্রেতা দর্শনার্থী? ধন্যবাদ রেদওয়ান আপনাকে। আজ কাল 21শে ফেব্রুয়ারি ছিল, আজকে 22 ফেব্রুয়ারি, অর্থাৎ মেলার আর বাকি আছে মাত্র কয়েকদিন। এবং এর মধ্যে কিন্তু মেলা জমজমাট হয়ে উঠেছে। আজ সকাল থেকে 11টা থেকে বেলা 1টা পর্যন্ত ছিল শিশু প্রহর, এবং তার পরবর্তীতেই কিন্তু ক্রেতা এবং পাঠকদের সমাগমে কিন্তু মেলা প্রাঙ্গণ জমে উঠেছে। এবং আমরা ঠিক এই মুহূর্তে চলে যাব একজন দর্শক এবং দর্শনার্থীদের সাথে, জানবো তারা আজকে কি করেছে মেলায়। আজকে আমরা কয়টায় আসলাম? 12টায় আসার পর থেকে আমরা বেশিরভাগ টাইমই ঘুরে বেড়াইলাম, আর বই এখনো কিনিনি, ভাবছি কিনবো। আমার ফ্রেন্ড এই পর্যন্ত একটা বই কিনেছে মেবি। কি বই কিনেছেন? মূলত এখন 2টা কমিক্স কিনেছি, আর আমার ফ্রেন্ড একটা হচ্ছে কি মেবি উপন্যাস কিনেছে। আমি 2টা কমিক্স কিনেছি। আমি একটা কি ধরনের বই পড়তে পছন্দ করেন? থ্রিলার মেইনলি, বেশি হচ্ছে গিয়ে থ্রিলার জনরাটা বেশি ভালো লাগে, আর কমিক্সও মোটামুটি ভালো লাগে। আচ্ছা, বই মেলায় এই যে ফ্রেন্ডের সাথে ঘুরতে এসেছেন, পরিবারের সাথে ঘুরতে এসেছেন, কেমন লাগছে? সারাদিন কেমন গেল? খুবই ভালো লাগছে, অনেকদিন ধরে প্ল্যান করে তারপর এতদিন পর ম্যানেজ করতে পারলাম। টাইম তো সময় হয় না, আর এই টাইম ম্যানেজ করার ব্যাপারে এখন আরো বেশি, মানে কি বলবো, স্কেজুল আরো টাইট হয়ে গেছে। এখন একদিন এসে গল্প করতে পারছি, ভালো লাগতেছে টাইম কাটা। আচ্ছা, আমরা একজন অভিভাবকের কাছে জানতে চাবো, আসলে পরিবার নিয়ে আপনার মেয়েকে নিয়ে এসেছেন, বইমেলায় কেমন লাগছে, কেমন উপভোগ করছেন? বইমেলা সবসময় খুবই উপভোগ্য মনে হয়। আমাদের বাংলাদেশের সংস্কৃতির একটা মূল অংশ মনে হয় আমাকে, মানে প্রতি বছর সারা বছর ওয়েট করি এই দিনটির জন্য। যদিও আমার আসতে খুব দেরি হয়ে গেছে, পরিবার নিয়ে আসবো বলে প্রোগ্রাম করতে করতে এই আজকে আসা। ধন্যবাদ।
খুব চমৎকার একটি কথা বলেছেন অভিভাবক, যে বাঙালির সংস্কৃতি কিন্তু বইমেলা, এবং এই বইমেলা প্রাণের বইমেলা, সবার বইমেলা। আমি আপনাদের আরেকবার জানিয়ে দিতে চাই, বইমেলার কিন্তু আজকেই ছিল চতুর্থ শিশু প্রহর, এবং সর্বশেষ শিশু প্রহর হচ্ছে পরবর্তী শুক্রবার, এবং আজকে বইমেলা চলবে রাত 9টা পর্যন্ত, যেহেতু শুরু হয়েছে সকাল 11টায়, এবং উৎসব মুখর পরিবেশ এখন চলছে বইমেলায়। সবাই আসছে, বই দেখছে, কিনছে, কেউ বা ঘুরছে। এই ছিল আমার কাছে আজকের বইমেলা থেকে এই মুহূর্তে শেষ তথ্য। রেদওয়ান। জি, ধন্যবাদ আপনাকে নীলিমা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহ ধরে অস্থিরতার মধ্যে দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এর মধ্য দিয়ে দেশের মুখ্য সামরিক নেতা বাছাইয়ের ক্ষেত্রে রাজনীতিকেই প্রাধান্য দিলেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে আরও 5,400 কর্মীকে বরখাস্ত করবে ট্রাম্প প্রশাসন। এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর কোনো ভূমিকা পালন করেনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমন মন্তব্যও করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনের সার্বিক পরিস্থিতি ভেঙে পড়ার কারণে আবারও জেলেনস্কিকে দোষারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে এই মুহূর্তে পাকিস্তান ও দুবাইয়ে আছেন আমাদের দুই সহকর্মী শেখ আশিক ও শাহান পাপন। প্রথমে বাংলাদেশ দল সম্পর্কে জানাতে পাকিস্তান থেকে যুক্ত হচ্ছেন শেখ আশিক, এবং দুবাই থেকে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে জানাতে যুক্ত হবেন শাহান পাপন। শুরুতেই চলে যেতে চাই শেখ আশিক, আপনার কাছে জানতে চাই যে প্রথম ম্যাচে হারের ফলে এই ম্যাচে কিন্তু বাংলাদেশকে জিততে হবে। দলের অবস্থা এখন কেমন দেখছেন? অনুশীলন শুরু হয়েছে কিনা? আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটা রাত পরে শুরু হতে যাচ্ছে, সেটা হবে দুবাইয়ে। কেননা এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আসলে হাইব্রিড মডেল হচ্ছে। হাইব্রিড মডেল অর্থ ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, সেটা অনেক আগের খবর, এবং সেই সুবাদেই ভারত এখন অবস্থান করছে দুবাইয়ে, এবং ভারতের বিপক্ষে যারা ম্যাচ খেলবে তাদেরকে দুবাইয়ে আসতে হবে এবং দুবাইয়ে খেলতে হবে। বাংলাদেশ অলরেডি ভারতের সাথে খেলে অলরেডি পাকিস্তানে চলে গেছে। ভারত এখন অপেক্ষা করছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য, এবং সেই ম্যাচটা যে আসলে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ক্রিকেট সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি দর্শকদের মধ্যে ব্যাপক সারা এই ম্যাচটাকে ঘিরে ভারত পাকিস্তান মহরত দেখার জন্য। এখন সেই মাঠের লড়াইটা আসলে কতটা জমিয়ে তুলবে পাকিস্তান সেটাও আসলে দেখার বিষয়। কেননা ভারত এর মধ্যে দাপট দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে জিতেছে, এবং ওদিকে পাকিস্তান নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে আসলে ফাইট ব্যাক করার জন্য এসেছে দুবাইয়ে। তাদেরকে জিততে হবে ভারতের বিপক্ষে সেমির রেসে টিকে থাকতে হলে। সুতরাং এই ম্যাচে যে কেউ বিন্দু পরিমাণ কাউকে ছাড় দেবে না সেটা কিন্তু, এবং সেই লড়াইটা দেখার জন্য অধীর আগ্রহে ক্রিকেট বিশ্ব। এখন দেখার বিষয় মাঠের খেলায় আসলে কে কতটা নিজেদেরকে আসলে মেরে ধরতে পারে, নিজেদেরকে প্রমাণ করতে পারে। পাকিস্তানের এখানে অনেক কিছুই প্রমাণ করতে হবে। যদি পাকিস্তানের পারফরমেন্সের কথা বলি, গত ম্যাচটা অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে তারা যে ম্যাচটা খেলেছে সেখানে কিন্তু আসলে তারা নিজেদের শতভাগটা দিতে পারেনি, কিন্তু ভারত সেখান থেকে এগিয়ে রয়েছে অনেকখানি। প্রথম ম্যাচটা জয়ের পর ফুরফুরে মেজাজে আমরা যেমনটা দেখেছিলাম যে বাংলাদেশকে ঘিরে তাদের তেমন একটা চিন্তা ভাবনা কিন্তু ছিল না। ভারতের যে ব্যাটিং লাইন এবং ভারতের যে শক্তিমত্তা সেই তুলনায় বাংলাদেশ অনেকখানি পিছিয়ে থাকবে, ম্যাচেও কিন্তু সেটার প্রমাণ ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা ম্যাচ জয়ের পর তাদের ব্যাটিং প্র্যাকটিস হয়েছে, তাদের বোলিং প্র্যাকটিস হয়েছে। ভারতের কথা বলছি, সেই দলটা তাদের সামনে পেতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। সেখানে বিন্দুমাত্র ছাড়ের প্রশ্নই আসে না, এবং পাকিস্তানকেও বিন্দুমাত্র ছাড় না দিয়ে তাদের আসলে সেরা খেলাটাই খেলতে হবে যদি ভারতের বিপক্ষে জিততে হয়। দুবাই স্টেডিয়াম আমরা যেটা দেখেছি যে ব্যাটিং ব্যাটিং উইকেটে সেখানে আসলে তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছে বাংলাদেশি বোলারদের উপর, এবং বোলিং এর কিন্তু একই অবস্থা ছিল। রেদওয়ান। জি, শাহান পাপন, আপনার কাছ থেকে আসলে বিস্তারিত জানলাম, আপনার পর্যবেক্ষণও আপনি জানালেন। শেখ আশিকের কাছে চলে যেতে চাই। শেখ আশিক, বাংলাদেশ দলের অবস্থা কেমন দেখছেন? অনুশীলন আসলে শুরু হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। রেদওয়ান, বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে কিছুক্ষণের মধ্যে, এবং বাংলাদেশ দল চলেও এসেছে প্রায়। তো বাংলাদেশ ক্রিকেট টিম আসলে পাকিস্তানে এসে পৌঁছেছে গতকাল রাতে, এবং সেইখান থেকে আসলে সকালে অফিসিয়াল সেশন নিয়ে কথা হচ্ছিল না, এবং শেষ পর্যন্ত আসলে কিন্তু বাংলাদেশ টিম প্র্যাকটিসের জন্য চলে এসেছে। এবং বাংলাদেশ টিম আসলে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেহেতু হার দিয়ে শুরু করেছে, সুতরাং বাংলাদেশের সামনে আসলে চ্যালেঞ্জটা অনেক বেশি। কারণ
একটা টুর্নামেন্টে যখন শুরুতেই একটা দল হার দিয়ে শুরু করে এবং সেখান থেকে কামব্যাক করা আরো বেশি কঠিন। এবং প্রতিপক্ষ কারা আমাকে দেখতে হবে, প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড, যারা তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা সেরেছে হচ্ছে পাকিস্তানের মাটিতে, রাওয়ালপিন্ডিতে। তো সেখান থেকে আসলে নিউজিল্যান্ডের সাথে ফাইট ব্যাক করা বাংলাদেশের জন্য যথেষ্ট কঠিন হবে এখন জি, পর্যন্ত। বুঝতে পেরেছি বাংলাদেশের ম্যাচটা আসলে চ্যালেঞ্জিং হবে। ধন্যবাদ শাহান পাপন, ধন্যবাদ শেখ আশিক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।